আজকের এই কর্মশালায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সংসদের তরফ থেকে। আমরা আহ, এটা দ্বিতীয় পর্যায়ের আমাদের আপাই, যেটাকে আমরা বলছি সংক্ষিপ্তভাবে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সাবজেক্ট আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি আমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে, এবং এই সাবজেক্টের বিভিন্ন দিকগুলোকে আজকে তুলে ধরা হবে। আজকে আমরা এই কর্মশালাটা আয়োজন করছি কলকাতা ডিস্ট্রিক্টে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার রয়েছেন, কম্পিউটার সায়েন্সের টিচার রয়েছেন, তাদেরকে নিয়ে মূলত এই কর্মশালাটা আমরা আয়োজন করছি। আমাদের সাথে আছেন সংসদের মাননীয় সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, রয়েছেন সংসদের সচিব মাননীয় ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক মহাশয়া, রয়েছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক শ্রী সৌভিক ঘরাই, রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী, রয়েছেন ডক্টর রাজু দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি শ্রীমতী মুক্তা নার্জিনারি, উপসচিব প্রশাসন। আরেক ও আরেকজন আছেন শ্রী অনুপম দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিস্টেম অ্যান্ড আইটি। আরেকবার আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই কর্মশালায়। নতুন সাবজেক্টের যে কিভাবে পড়ানো হবে, সিলেবাস কি, এর মূল্যায়ন কিভাবে করবেন, এর প্রশ্নপত্র কিভাবে হবে, বিভিন্ন খুঁটিনাটি দিকগুলোই আজকে তুলে ধরা হবে। আমি বিশেষ কিছু বলছি না, প্রথমেই আমি মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করব আমাদের এই যে কর্মশালার উদ্দেশ্য এবং যে আমরা কেন এই আয়োজন করছি সেই সম্পর্কে বলার জন্য আমি স্যারকে অনুরোধ করব। গুড মর্নিং, অ্যাকচুয়ালি গুড আফটারনুন এভরিবডি। 12টার উপর হয়ে গেছে, 11:30টায় আমাদের অরিজিনাল টার্গেট ছিল শুরু করা, তো যথারীতি আমরা একটু পিছিয়ে চলছি অ্যাজ ইউজুয়াল। তো সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বিলেটেড বিজয়ের শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আমরা কাউন্সিল অনেকগুলো নতুন সাবজেক্ট শুরু করেছে। আমরা যেমন একাধারে আমরা ডিজিটাইজেশন বা ই গভর্নেন্সের দিকেও ঠিক যেভাবে এগোচ্ছি, সেরকম আধুনিক যেগুলো সাবজেক্ট আজকালকার দিনে কন্টেম্পোরারি যেসব কম্পিউটার রিলেটেড সাবজেক্ট বা আইটি রিলেটেড সাবজেক্ট, সেগুলো কিন্তু আমরা এইচএস কারিকুলামে ইনক্লুড করছি। আমার সাথে হায়ার এডুকেশনে অনেকেরই যোগাযোগ আছে, কারণ বেসিক্যালি আই এম ফ্রম দি হায়ার এডুকেশন, আই এম ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। ফলে তারা যখন আমার থেকে শুনে, এইসব অনেক জায়গাতে ওরা শুনেছে বা মিডিয়াতেও দেখে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইচএস কাউন্সিল চালু করছে, বা ইভেন অন্যান্য স্টেটেরও অন্যান্য ইউনিভার্সিটি বা এনআইটি বা আইআইটি, তারা আমার কাছে খুব মানে এক্সক্লেমেটরি একটা জাস্ট মানে মার্ক দিয়ে ওরা জিজ্ঞেস করে যে এইচএস কাউন্সিলে এখন এইসব কোর্সগুলো হচ্ছে, আমাদের সময় তো আমরা চিন্তাই করতে পারতাম না। তো এটা সত্যি বাস্তব যে আমরা এখন অনেক দূর এগিয়েছি, অনেক মডার্ন আধুনিক চিন্তা ভাবনার আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি আমাদের মোড অফ ফাংশনিং অ্যাজ ওয়েল এজ ইন দ্য কারিকুলাম। সব জায়গাতেই আমরা অনেক যে কন্টেম্পোরারি একদম আধুনিক যে এখন স্টেট অফ দি আর্ট যে থিঙ্কিং বা থট প্রসেস যেটা রয়েছে, সেটাকে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি, সেটা ই গভর্নেন্স বা অনলাইন পোর্টালের থ্রু দিয়ে হোক বা এই কোর্স কারিকুলামে। আমরা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স দুটো কোর্স আমরা কিন্তু অলরেডি চালু করেছিলাম। থিওরিটিক্যালি আমরা চালু করেছি 23-24 শিক্ষাবর্ষ থেকে আমরা কিন্তু চালু করেছিলাম, কিন্তু তখন আমরা অতটা এমফাসিস দেইনি, যার জন্য টেকারও কম ছিল। দুটো ইন্ডিপেন্ডেন্ট কোর্স, সেটা যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগিতায় হয়েছিল, এবং দুটো ট্রেনিং প্রোগ্রামও কিন্তু সিএসএ ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা অর্গানাইজ করেছিলাম। তাতে হয়তো আপনাদের কেউ জয়েন করে থাকলেও থাকতে পারে, মেবি, আই এম নট শিওর। তো যাই হোক, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স দুটো সেপারেট কোর্স। এখন যেমন আমরা ভাবছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স দুটো সেপারেট কোর্স হিসেবে আমরা রানিং হয়তো করব না, আমরা এমনও ভাবছি যে দুটো কোর্সকে আমরা কম্বাইন করে দেবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এরকম নামে কোর্সটা হবে। কারণ শুধু ডেটা সায়েন্সের উপর একটা কোর্স পার্টিকুলারলি এইচএস লেভেলে রাখার মতো ব্যাপারটা অতটা যৌক্তিকতা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা অনেকে বোঝেন, জানেন, অন্তত শব্দটার সাথে অনেকেই কিন্তু পরিচিত, কিন্তু ডেটা সায়েন্স দিয়ে কি হয় সেইটা কিন্তু ইন জেনারেল লোকের সেই পারসেপশনটা নেই। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে ডেটা সায়েন্সের উপর উৎসাহটা খুব একটু স্বাভাবিক কারণে কম থাকাটাই সেটা এক্সপেক্টেড। ফলে আমরা হয়তো দুটো কোর্সকে কম্বাইন করতে পারি।
তবে সব থেকে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপাই এবং যেটার উপর আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হচ্ছে। এই আপাই হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিছুটা কমস আর কমা যেটা রয়েছে, কম্পিউটার সায়েন্স অনেক বেশি ডিপ ইনটু দ্য থিওরি, একদম কম্পিউটার সায়েন্সের মধ্যে। আর কমা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটাতে একটা ওভারঅল একটা ওভারভিউ জাতীয় সেটা তুলে ধরা হয়, যেটা বেসিক্যালি অনেক বেশি পপুলার সাবজেক্ট, যে কারণে কমা অনেক বেশি পপুলার দেন দ্য কম্পিউটার সায়েন্স। কিন্তু কমাটা আমরা যেমন ওপেন টু অল ডিসিপ্লিন রেখেছি, মানে সেট 1 সেট 2 সেট 3, মানে সায়েন্স কমার্স আর্টস তিনজনের ক্ষেত্রেই এটা ওপেন টু অল রয়েছে কমা। কিন্তু এক্ষেত্রে আপাইটা আমরা আপাতত শুধু ওপেন করছি অনলি ফর কমার্স অ্যান্ড আর্টস, বাট এটা সায়েন্সের জন্য রাখা হচ্ছে না। কারণ এটা যদি সায়েন্সের জন্য রাখা হয় তাহলে অরিজিনাল যে এআই কোর্সটা থাকছে সেটা তাহলে কোনো টেকার থাকবে না, সবাই এটাকেই নেবে। ঠিক আছে, ফলে ফর দি টাইম বিং এটা যে পার্মানেন্টলি এই অ্যারেঞ্জমেন্ট থাকবে নট নেসেসারি, কারণ এভরিথিং হচ্ছে ইভলভিং, চেঞ্জিং। তো ফর দি টাইম বিং আপাতত আপাইটা শুধুমাত্র কমার্স অ্যান্ড আর্টসের জন্যই ওপেন থাকবে। আর এআই বা ওই কম্বাইন্ড যেটা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, সেটা থাকবে অনলি ফর সায়েন্সের জন্য। তো এই যে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা আমরা চাইছি এই কোর্সটা খুব পপুলার হোক, কারণ এখনকার যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বত্রই আপনারা জানেন। আপনারা নিজেরা এখানে হচ্ছেন আপনারা কমার, বেশিরভাগই আপনারা হচ্ছেন কমার এখানকার টিচার, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার। বিং টিচার অফ কমা কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনারা নিজেরাও জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভরি ডোমেইন, এভরি ফ্যাসেটস অফ লাইফের মধ্যে কিভাবে সেটা ছড়িয়ে গেছে, মানে কতটা সেটা কিন্তু তার অ্যাপ্লিকেবিলিটি আছে। তো আমি বেসিক্যালি আই এম ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমার নিজের বেসিক প্রফেশন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কিন্তু যদিও আমি যখন আইআইটি কানপুরে আমি হায়ার স্টাডিজ করেছিলাম তখন আমি একটু কম্পিউটারের দিকে শিফট করেছিলাম, যার জন্য আমার একটু কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট রয়েছে বলতে পারেন। সেটা কিছু কিছু এইচএস কাউন্সিলের কর্মকাণ্ডের থ্রু দিয়ে আপনারা হয়তো বুঝতেও পারছেন যে আমার একটু কম্পিউটার বা অনলাইন অ্যাক্টিভিটিসের প্রতি আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে। কারণ যেহেতু আমি যখন আইআইটি কানপুরে হায়ার স্টাডিজ করেছিলাম ওখানকার সমস্ত সেট আপ দেখেছি, এবং তারপরেও আমার আইআইটি কানপুরের সাথে খুব ভালো যোগাযোগ ছিল বহুদিন আর কি। এখন সেটা ফ্রেজাইল হয়ে গেছে, কারণ আমি এখন অ্যাডমিনিস্ট্রেশনে আছি, ফলে সেই জাস্ট যোগাযোগ রাখা সম্ভব না। কিন্তু যাই হোক, ফলে সেই জন্যে একটু আমার কম্পিউটারের প্রতি ইনক্লিনেশন রয়েছে, এবং সেই হিসেবে আমি কিছুটা সাবজেক্টগুলো অন্তত কিছুটা হলেও অল্প স্বল্প জানি। আমি নিজেও আমার রিসার্চ অ্যাক্টিভিটিসে কিছু আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডোমেইনে এআই এর অ্যাপ্লিকেশনের উপর প্রচুর কাজও করেছি, পাবলিশ পেপারও আছে। তো এআই ব্যাপারটা, এটা পপুলারিটিটা পার্টিকুলারলি 2020 অনওয়ার্ডস আরো বেশি করে হয়েছে। কিন্তু শুরুতেই এআই এর কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ছিল, যেমন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আপনারা অনেকেই জানেন, পার্টিকুলারলি এএনএন এর অ্যাপ্লিকেশন আপনারা অনেকেই জানেন। অনেক রকম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হয়। হোয়াট ইজ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক? বেসিক্যালি আমাদের ব্রেনে যে আমাদের নিউরনস গুলো রয়েছে, নিউরনস গুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকে। একটা নিউরনের আউটপুট আরেকটা নিউরনের ইনপুট হিসেবে কাজ করে, সেটাকেই মিমিক করে। তার যে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, এক একটা সার্কুলার নোট দিয়ে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন রয়েছে, এক একটা সার্কুলার নোট থাকে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান নিউরন। তো সেইভাবে ওই নিউরনগুলো এক একটা ডিফারেন্ট লেয়ারে থাকে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার হতে পারে, আউটপুট লেয়ার হতে পারে। এবার যখন অ্যাটলিস্ট 2 or more যখন হিডেন লেয়ার থাকে সেটাকে ডিপ লার্নিং প্রসেস বলা হয়, আপনারা এগুলো সবই জানেন। তো সেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ এআই, যেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পপুলারাইজ হলো। সেটা হচ্ছে একটা সাম সর্ট অফ প্রেডিক্টিভ মডেল। ঠিক আছে, ফলে প্রেডিক্টিভ মডেল আমরা যখন, মানে মডেল অনেক কিছু হতে পারে। যেমন ধরুন একটা পার্টিকুলার, আমি একটা জাস্ট কিছুটা আমার ডোমেইন থেকেই বলছি। ধরুন একটা রিঅ্যাক্টর রয়েছে, তাতে আপনি কোনো একটা প্রোডাক্ট পাচ্ছেন। এবার সেই তার জন্য কিছু রিঅ্যাক্টেন্ট লাগবে। রিঅ্যাক্টেন্ট মানে কিছু তো আপনার কিছু কম্পোনেন্ট লাগবে। কম্পোনেন্টগুলো কনসেন্ট্রেশন একটা প্যারামিটার হতে পারে, টেম্পারেচার একটা প্যারামিটার হতে পারে, প্রেশার একটা প্যারামিটার হতে পারে, আউটপুট কি হতে পারে, প্রোডাক্ট কোয়ালিটি। ফলে এই যে ডিফারেন্ট প্যারামিটার্স, ইনপুট প্যারামিটার্স এবং আউটপুট প্যারামিটার্স, এদের মধ্যে যে ইন্টার রিলেশন, এইটাই হচ্ছে বেসিক্যালি প্রেডিক্টিভ মডেল।
যে প্রোডাক্ট কোয়ালিটিটা আমি প্রেডিক্ট করতে পারবো বেসড অন দি ইনপুট প্যারামিটার্স, লাইক রিঅ্যাক্টরের প্রেশার হতে পারে, টেম্পারেচার হতে পারে, এবং রিঅ্যাক্ট্যান্ট যেটা থাকছে তার কনসেন্ট্রেশন উপর ভিত্তি করে হতে পারে। এইটা হচ্ছে প্রেডিক্টিভ মডেল। এবার প্রেডিক্টিভ মডেল পুরোপুরি ফিজিক্যাল মডেলও হতে পারে। ফিজিক্যাল মডেল মানে আমি যদি তার টোটাল বেসিক তার ফিজিক্স এবং কেমিস্ট্রি অফ দি প্রসেসটা জানি, তাহলে কিন্তু আমি তার উপর থিওরিটিক্যাল মডেলও আমি ডেভেলপ করতে পারি। দ্যাট শুড বি দ্য মোস্ট অ্যাকুরেট ওয়ান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিকেটেড কেসগুলোতে এরকমভাবে ফিজিক্যাল মডেল রিয়েল বেসড অন দি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, যে তিনটে একদম ফাউন্ডেশন পিলার আছে, তার উপর ভিত্তি করে কিন্তু ম্যাথামেটিক্যাল মডেল ডেভেলপ করা যায় না। তখন কি হয়, তখন আগে যেটা ছিল একটা সময় খুবই জাস্ট পপুলার ছিল, আমরা যখন একদম প্রথম দিকের জাস্ট রিসার্চে কাজ করছি, সেটা হচ্ছে বেসিক্যালি মাল্টিভেরিয়েবল রিগ্রেশন। সেটাও একটা প্রেডিক্টিভ মডেল। মাল্টিভেরিয়েবল রিগ্রেশন মানে এখানে যদি আমি একটু আগে বললাম যেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, এটাকে যদি আমি এক্স ধরি আউটপুট প্যারামিটার, আর ইনপুট প্যারামিটার হচ্ছে তিনটে, টেম্পারেচার, প্রেশার আর রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, এগুলোকে যদি আমি এ বি সি ধরি, তাহলে এক্সটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ এ বি সি। এই যে ফাংশনাল রিলেশনশিপটা, এটা আমি কোনো একটা প্রেডিক্টিভ মডেল দিয়ে প্রেডিক্ট করতে পারি। যদি ফিজিক্যাল মডেল জানি তাহলে তো খুব ভালো, নাহলে এক্স ইজ এ ফাংশন অফ এ বি সি, এটা আমি কোনো একটা মাল্টিভেরিয়েবল আইদার লিনিয়ার অর নন লিনিয়ার রিগ্রেশন মডেল দিয়েও করতে পারি। আগে পপুলার ছিল সেটাই, জাস্ট মাল্টিভেরিয়েবল নন লিনিয়ার বা লিনিয়ার রিগ্রেশন মডেল, আমরা তাও কিন্তু একটা সময় করেছি। তারপরে আসলো হচ্ছে এআই। এআই হচ্ছে আরো অনেক অ্যাকুরেট কম্পেয়ার টু মাল্টিভেরিয়েবল রিগ্রেশন মডেল। এআই হচ্ছে একটা পরিষ্কার আমার ডেটা সেট লাগে, সেটা মাল্টিভেরিয়েবল রিগ্রেশনেও লাগে। এআই এর ডেটা সেটটা আরো বেশি হলে, আরো যত বেশি হবে তত বেটার। এটা একটা লার্নিং অ্যালগোরিদম রয়েছে, সেই লার্নিং অ্যালগোরিদমের উপর ভিত্তি করে একটা টোটাল এআই মডেল ডেভেলপ করা হয়। ফলে সেখানে ইনপুট লেয়ার থাকে, নাম্বার অফ নিউরনস ইন দ্য ইনপুট লেয়ার ইজ জেনারেলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইনপুট প্যারামিটার্স। Number of neurons in the output layer is generally equal to the number of output variables. এর সাথে আমার হিডেন লেয়ার থাকতে পারে, নাম্বার অফ হিডেন লেয়ার্স এন্ড নাম্বার অফ নোডস ইন ইচ হিডেন লেয়ার, এগুলো কিন্তু ভেরিয়েবল। আর প্রত্যেকটা নোডের জন্য আমাদের ব্রেনের যে সিগন্যালটা যায় একটা নিউরন থেকে একটা নিউরন, সেটা অনেক রকম বায়োলজিক্যাল সিগন্যাল থাকে, কিন্তু এখানে হচ্ছে যেটা পাস করছে সেটা হচ্ছে একটা পিওর নাম্বার পাস করছে। নিউরন টু নিউরন ট্রান্সমিশন কি হচ্ছে, একটা পিওর নাম্বার। সেই নাম্বারটা ম্যানিপুলেটেড হয় ইউজিং সাম ট্রান্সফার ফাংশন, যেটা একটা নন লিনিয়ার ট্রান্সফার ফাংশন থাকে। আর হচ্ছে প্রত্যেকটা নোড টু নোড যে নাম্বারটা যাচ্ছে মানে সিগন্যাল যাচ্ছে, সেটা তার স্ট্রেংথটা ডিসাইডেড হয় বাই দ্য ওয়েটেজ। এই ওয়েটেজটাই হচ্ছে বেসিক্যালি ডিটারমিন করাটাই হচ্ছে লার্নিং অ্যালগরিদম। তো সেইটা হচ্ছে সুপারভাইজ লার্নিং হতে পারে, আনসুপারভাইজ লার্নিং হতে পারে। তারপর ডিফারেন্ট নেটওয়ার্ক টপোলজির উপর ডিপেন্ড করে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হতে পারে, কনভলিউশনাল নেটওয়ার্ক হতে পারে, ডিকনভলিউশনাল নেটওয়ার্ক হতে পারে, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হতে পারে, অনেক রকমের হতে পারে। ইভেন আজকাল আবার স্টোকাস্টিক নিউরাল নেটওয়ার্ক হচ্ছে, যেখানে স্টোকাস্টিক ফাংশন থাকে এবং ওয়েটেজটা হচ্ছে ভেরিয়েবল, দ্যাট ইজ দ্য স্টোকাস্টিক। বেসিক্যালি একটা প্রবাবিলিস্টিক থিওরি দিয়ে সেটাকে কন্ট্রোল করা হয়। তো এগুলো হচ্ছে ডিপ ইনটু দ্যাট পার্টিকুলার মেথড। আমরা যখন আপাইয়ে যখন যাব, তখন আমরা অতটা তার ডিপ ইনটু দ্যাট পার্টিকুলার থিওরিতে ঢুকবো না, বেসিক্যালি অ্যাপ্লিকেশনের মধ্যেই লিমিটেড থাকবো। আমি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হিসেবে বললাম, ডিফারেন্ট টাইপ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে, টপোলজিগুলো আছে, কোন টপোলজি কোন জাতীয় ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। সে ফর এক্সাম্পল যেটা একটু আগে বলছিলাম কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটা পার্টিকুলার ইমেজ রিকগনিশনের জন্য এটা কিন্তু প্রচুর ইউজ করা হয় যখন 2 ডাইমেনশনাল কোনো প্রসেসিং হয়। ফলে এরকম ডিফারেন্ট নিউরাল নেটওয়ার্কের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে এবং সেগুলো নিয়েই আমরা স্টুডেন্টদেরকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। এআই এর পপুলারিটিটা পরে আরো বেড়ে গেল যখন জেনারেটিভ এআই আসলো, যেটাকে জিপিটি বলা হয়, জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। ফলে যখন সেই জিপিটি আসলো, মোস্ট পপুলার হচ্ছে চ্যাট জিপিটি ওপেন এআই এর, তারপর থেকে হচ্ছে সেটার পপুলারিটি আরো বেশি বাড়লো, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর বেস করে সেটা হলো। এখন মাস লেভেলে কিন্তু সেটা এআই ছড়িয়ে গেছে, সবাই এখন এআই চ্যাটবট ইউজ করছে, সেটা মেবি দ্য জিপিটি অর এনি আদার ফর্ম অফ আদার চ্যাটবট। তো সেগুলো হচ্ছে জেনারেটিভ এআই।
জেনারেটিভ এআই হচ্ছে কন্টিনিউয়াস একটা লার্নিং মডেল। আগেকার যে এএনএন গুলো ছিল, এটা ওয়ান টাইম একবার লার্নিং হয়ে গেল, দেন ইটস ওকে। আবার যদি তাকে লার্নিং করাতে হবে, তাহলে আবার একটা লার্নিং অ্যালগোরিদমের মধ্যে দিয়ে আবার তাকে পাস করাতে হবে, আবার ইউজিং ডিফারেন্ট সেট অফ ডেটা। বাট ইট ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। যেমন আমরা ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি, ইভেন এখনো কিন্তু আমরা শিখছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু লার্নিং কখনো হিউম্যানের ক্ষেত্রে বন্ধ হয় না। ফলে এই জাতীয় ক্ষেত্রেও কিন্তু এই বেসিক্যালি জিপিটি যে জাতীয় যেগুলো আর কি, জেনারেটিভ এআই হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। ইট উইল কন্টিনিউ দ্যাট পার্টিকুলার লার্নিং প্রসেস অ্যাজ ইউ আর ইউজিং ইট। কিন্তু এএনএন কিন্তু তা নয়। ফলে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে, যার জন্য এখন এই জিপিটি জাতীয় ব্যাপারগুলো খুব পপুলার হয়েছে, এবং সেটা মাস স্কেল ইউজ, যেটা একদম মাস লেভেলে, একদম গ্রাউন্ড লেভেলে পর্যন্ত সবাই নেমে গেছে, এবং তার এআই যার জন্য এখন প্রায় ঘরে ঘরে জাস্ট ছড়িয়ে যাচ্ছে। এআই এর ইউজ শুধুমাত্র জিপিটির মধ্যেই সীমাবদ্ধ নয়, আইওটি যেটাকে বলা হয়, ইন্টারনেট অফ থিংস, যেটা স্মার্ট হোম ইউজ করা হয় যে কনসেপ্ট, বা ইভেন ইন্ডাস্ট্রিতে এখন আইওটি, মানে যে কোনো প্রসেস ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, সেখানে পর্যন্ত এআই এখন কিন্তু ভীষণভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। যে কোনো ইন্ডাস্ট্রিতে সেফটি, এই সেফটি যেটা প্রসেস সেফটি বলা হয়, আমি যেমন ফর এক্সাম্পল আমি যেমন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ ডোমেইন হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। কারণ আজকে এই যে আপনারা যত কিছু ইউজ করছেন, এলপিজি গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিক্যান্টস, হোয়াট এভার ইট মে বি, এই যে প্লাস্টিকের চেয়ার টেয়ার, সবই কিন্তু আলটিমেটলি দ্য ডেরিভেটিভ অফ দি ক্রুড অয়েল, মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট। যত প্লাস্টিক ইউজ করছেন, হাউস হোল্ড যত প্লাস্টিক, প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে হোয়াট এভার ইট মে বি। রিসেন্টলি কিছু কিছু বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হয়েছে, সেগুলো একটু ডিফারেন্ট, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে যত প্লাস্টিক আছে এ টু জেড, সবই হচ্ছে আলটিমেটলি দ্য ডেরিভেটিভ অফ পেট্রোলিয়াম। ফলে সেগুলো কিন্তু পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আলটিমেটলি সেখান থেকে আসে। সেগুলো হচ্ছে পলিপ্রপিলিন বা পিভিসি, হোয়াট এভার ইট মে বি। ফলে যাই হোক, ফলে এগুলো সবই কিন্তু প্রচন্ড ফায়ার হ্যাজার্ড রয়েছে, এগুলো ভীষণই কিন্তু ইনফ্লেমেবল, মানে দাহ্য। ফলে সেই সব ইন্ডাস্ট্রিতে পেট্রোলিয়াম রিফাইনারি, সে ফর এক্সাম্পল আমাদের এখানে হলদিয়া রিফাইনারি রয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস আছে, রিলায়েন্স পেট্রোকেমিক্যালস আছে, এইসব যে সমস্ত পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এবং পেট্রোলিয়াম রিফাইনারি রয়েছে, এগুলোতে সেফটি কিন্তু একটা মেজর কনসার্ন। এবং এই সেফটিটা এখন কিন্তু মেইনলি কন্ট্রোল করা হয় বাই ইউজিং এআই বেসড টেকনোলজি। টোটালি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এআই প্রেডিক্ট করছে যে কখন একটা সেফটি কনসার্ন হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য কন্টিনিউয়াস মনিটরিং অফ দি ডিফারেন্ট প্রসেস প্যারামিটার। ফলে সেই প্রসেস প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে এআই কিন্তু প্রেডিক্ট করতে পারে যে ওয়েদার কোনো ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না, এবং তার জন্য হোয়াট প্রিকশনস ওয়ান শুড টেক। ফলে এই জাতীয় ক্ষেত্রে কিন্তু এআই এর এখন প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আমি তো বললাম প্রসেস সেফটি থেকে শুরু করে এ টু জেড, এভরি ফ্যাসেটস অফ লাইফ, সব জায়গাতে কিন্তু আপনারা এআই এর অ্যাপ্লিকেশন পাবেন। ফলে এগুলো এছাড়া হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস। এখন মেডিকেল ডায়াগনোসিস, আমার কাছে যদি প্রচুর মেডিকেল টেস্টের ডায়াগনোসিস রিপোর্ট থাকে, আমি এআইকে, আমি যদি মানে সেটা ফিট করে দেই, এআই কিন্তু প্রেডিক্ট করতে পারবে যে হোয়াট সর্ট অফ প্রবলেম আই এম হ্যাভিং। ফলে এই মেডিকেল ডায়াগনোসিসেও কিন্তু এআই এর এখন প্রচুর অ্যাপ্লিকেশন, বিদেশে তো প্রচুর এসছে, বহু জায়গাতে, ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গাতে আস্তে আস্তে কিন্তু সেটা ইউজ হচ্ছে। ফলে প্রচুর জায়গাতে কিন্তু এআই এর অ্যাপ্লিকেশন আছে, সেগুলোই আপনারা বলবেন। ফলে এআইটাকে পপুলারাইজ করা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। আমরা চাইছি যে অ্যাপ্লিকেশন অফ এআই, অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কোর্সটা একদম গ্রাউন্ড লেভেলে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ুক। এটা প্রচুর ঠিক যেরকম ভাবে আজকে পপুলার হয়েছে, ঠিক সেইভাবে এই কোর্সটাও কিন্তু প্রচুরভাবে পপুলার হোক, আমরা সেটা চাই। সেটা আপনাদের উপর অনেকাংশেই কিন্তু ডিপেন্ড করে। এআই এর যেমন অজস্র ভালো গুণ আছে, তার সাথে একটু এথিক্যাল কনসার্নটাও কিন্তু আপনাদের বলতে হবে। যেমন জিন ক্লোনিং কিন্তু করা হয়, যে ক্লোনিং গুলো করা হয়, ক্লোনিং কিন্তু থিওরিটিক্যালি পসিবল, বাট ইট ইজ ব্যান্ড, কারণ একটা এথিক্যাল কনসার্নের দিক থেকে হিউম্যান ক্লোনিং কিন্তু ব্যান্ড। ঠিক সেরকম ভাবে কিছু কিছু জায়গাতে, ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে সাম অ্যাপ্লিকেশন অফ এআই কিন্তু ব্যান করা আছে, সেটা নিষিদ্ধ করা আছে। কেন করা আছে? কিছু এথিক্যাল কনসার্নের দিক থেকে। ফলে সেই জায়গাগুলো আপনারা হাইলাইট করবেন, যেমন সব জিনিসেরই ভালো থাকে, আবার কিছু জিনিসের খারাপ থাকে। যখন নিউক্লিয়ার ফিশন যখন বেরিয়েছিল, তার কিন্তু অজস্র ভালো দিক আছে। নিউক্লিয়ার এনার্জি আমরা অজস্র ভালো পারপাসে ইউজ করতে পারি,
কিন্তু সেটা আবার অ্যাটম বোম তৈরি করার জন্যও কিন্তু ইউজ করা হয়। ফলে যে কোনো জিনিসেরই যেমন ভালো দিক থাকে, যে সেরকম খারাপ দিকই থাকে। ফলে আপনারা ডিপেন্ড করছে এই টেকনোলজিটা আপনারা কিভাবে ইউজ করছেন। ফলে এই জিনিসগুলো কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কিন্তু আপনারা এথিক্যাল কনসার্নের জায়গাটাও হাইলাইট করবেন। আমাদের এখানে সব এক্সপার্টরা রয়েছেন, তারা অত্যন্ত অভিজ্ঞ। এই যে ওনারা বসে আছেন সব এখানে আমাদের সাথে, উনি তো ভীষণভাবেই অভিজ্ঞ। তারা এর আগেও আমাদের যে ট্রেনিং হয়েছিল তারা প্রেজেন্ট করেছেন, খুব ডিটেইলি তারা সব বলেছেন। তারা আপনাদেরকে বলবেন অ্যাবাউট দ্য কোর্স কন্টেন্ট, অ্যাবাউট দ্য সিলেবাস মানে কারিকুলাম, এবং সব থেকে বড় কথা এখন আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি, যাতে অড সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ, আর ইভেন্ট সেমিস্টার মানে হচ্ছে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার হচ্ছে এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। সিলেবাসে বাইফার্কেশনটা মোটামুটি সেটাকে মাথায় রেখেই করা হয়েছে, যাতে অড সেমিস্টারে এমন কন্টেন্ট রাখা হয়েছে যাতে এমসিকিউ মানে প্রশ্ন সেট করতে সুবিধা হয়, আর ইভেন্ট সেমিস্টারে এমন সব কন্টেন্ট রাখা হয়েছে যাতে সেটা এসিকিউ বা ডিকিউ সেট করতে সুবিধা হয়। ফলে আপনারা কিভাবে সেটা মানে প্রশ্নপত্র সেট করবেন, কিভাবে পড়াবেন, এবং অ্যাবাউট দিস পার্টিকুলার কোর্স কিভাবে আপনারা এমফাসিস দেবেন, এবং কিভাবে কোর্সটাকে আরো ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় করবেন, এই সমস্ত ব্যাপারগুলি আমাদের যারা এক্সপার্ট মেম্বার আছেন তারা ইনফ্যাক্ট আমাদের হচ্ছে সিলেবাস কমিটিতেও ছিলেন, তারা ইন ডিটেইল আপনাদের কাছে সেগুলো এক্সপ্লেন করবেন। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখন রিয়েল টেকনিক্যাল লোক যারা তারাই বলবেন। অফিসিয়ালি আমি কিন্তু এই সাবজেক্টের টেকনিক্যাল পিপল নই। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট।